আসসালামু আলাইকুম। দুপুর ৩টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান তারেক রহমানের। রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন সেনাপ্রধান। বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত আচরণ করেন জামায়াত আমির। আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিষিদ্ধের দাবিতে ঐক্যবদ্ধ দলগুলো। ঢাকায় আসছেন কানাডার ইন্দো প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা। এখনো ১৪,০০০-এর বেশি হজযাত্রীর ভিসা হয়নি। ২ বাংলাদেশিকে ফেরত নিয়ে এলো বিজিবি। বাংলাদেশে আরো ১,১৫,০০০ রোহিঙ্গার অনুপ্রবেশ। নভো এয়ারের ফ্লাইট সাময়িক বন্ধ। ঝড়ো হাওয়ায় পূর্বাভাস ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত। সিন্ধু নদে বাঁধ দিলে হামলা চালাবে পাকিস্তান। এবং ভারতকেই উত্তপ্ত করছে ময়ূখ, বন্ধ হবে তার চ্যানেল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তারেক রহমান লেখেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আসুন আমরা ঐক্যবদ্ধ হই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এবং সেই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যারা নৈতিকতা বজায় রেখে সত্য প্রকাশে অটল। তিনি পোস্টে লেখেন, সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করেন। তাদের কাজকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি স্বাগত জানানো উচিত। কোনোভাবেই হামলা বা সেন্সরের মাধ্যমে দমন করা চলবে না। তিনি আরও লেখেন, বাংলাদেশে সদ্য বিদায়ী স্বৈরাচারী সরকারের শাসনামলে রাষ্ট্রীয় মদদে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ধারাবাহিকভাবে ক্ষুণ্ণ করা হয়েছিল। সেই অন্ধকার সময়ে সাহস ও অটল নিষ্ঠার মাধ্যমে বহু বাংলাদেশি সাংবাদিকের রাষ্ট্রীয় দুর্নীতি, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং সামাজিক অর্থনৈতিক ব্যর্থতার চিত্র উন্মোচন করেন। রাষ্ট্রীয় সফরে আজ কাতার গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৫ মে দেশে ফিরবেন। এর আগে গত ৬ এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং ১০ এপ্রিল ক্রোয়েশিয়া গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এর আগে ২০২৪ সালের ১৬ মার্চ বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের উপর শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে। পরদিন তার বাবা বরকত উল্লাহ চকবাজার থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত আচরণ করেন। এটা আমাদের বিস্মিত করে। তারা রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। এ থেকে তাদের নিবৃত্ত থাকতে হবে। শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের তারিখের বিষয়ে জামায়াত আমির বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছে সরকার। সংস্কারের যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি গতিশীল করা এবং অংশীজনরা সহযোগিতা করলে সরকার ঘোষিত সময় সংস্কারের পর নির্বাচন সম্ভব। শেখ হাসিনার পতনের পর থেকেই ফ্যাসিবাদ বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা সব মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে। তাদের অভিযোগ, গণহত্যার পর দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে। বিশেষ করে ভারতে পালিয়ে থেকে অনলাইন মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচারের পর সে দাবি আরও
জোরালো হয়ে ওঠে। তবে দেশের রাজনৈতিক দলগুলো এতদিন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি। এই সুযোগে মাঠে নামার চেষ্টা করেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজধানী সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে বেশ কিছু ঝটিকা মিছিলও করেন তারা। শেখ হাসিনা সহ দলটির পালিয়ে যাওয়া নেতারাও ভারতে বসে আরো বেশি করে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করেন। দেশের মধ্যে থেকেও আওয়ামী লীগকে নির্বাচন ও রাজনীতিতে ফেরানোর পায়তারা শুরু করে তাদের সহযোগী ও সুবিধাভোগী একটি মহল। তবে এখন আওয়ামী ফেসিবাদ বিরোধী সব পক্ষ এক সুরে আওয়ামী লীগের রাজনীতি ও দলটির বিচার সহ নিষিদ্ধের বিষয়ে কথা বলছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইস্যুতে আবার সরব হয়েছে গণ অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল ও শক্তি। বছর ব্যবধানে 4 দিনের সফরে শনিবার সন্ধ্যায় ঢাকা আসছেন কানাডার ইন্দো প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপেল। এদিন ঢাকার কানাডিয়ান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। হাইকমিশন জানায়, ঢাকার ইন্দো প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি 4 দিনের সফরে শনিবার সন্ধ্যায় একটি ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে আসছেন। থোপেল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ সদস্য, অন্যান্য অংশীদার এবং বেসরকারি খাতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে কানাডার প্রতি অঙ্গীকারের উপর জোর দেবেন, কারণ এটি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং আবাসিক হল সংসদ নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করা হয়েছে। সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই মুহূর্তে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। পবিত্র হজের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে যাচ্ছেন, অথচ বাংলাদেশের 14,000-এর বেশি হজযাত্রীর এখনো ভিসা কার্যক্রম শেষ হয়নি। এসব হজযাত্রী এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এ পর্যন্ত সৌদি আরবের উদ্দেশ্যে 15,154 জন ঢাকা ছেড়েছেন। এর মধ্যে একজন হজযাত্রী মারা গেছেন, তার নাম খলিলুর রহমান, বাড়ি রাজবাড়ীর পাংশায়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এসব তথ্য জানা গেছে। লালমনিরহাটের পাটিগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া 2 বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুজনকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে বুড়িমারি স্থলবন্দরের 0 পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেওয়া হয়েছে। আটক বাংলাদেশিদের ফেরত নেওয়ার আগে বিজিবি তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছে। বিএসএফ এর হাতে আটক হওয়া ওই 2 বাংলাদেশি হলেন পাটিগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে এসএসসি পরীক্ষার্থী রিমন ও তার মামা সাজিদুল ইসলাম। আবারও সীমান্ত দিয়ে অবাধে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে। কক্সবাজারের টেকনাফ ও উখিয়া এলাকার স্থানীয় সূত্রগুলো দাবি করছে প্রতিদিন গড়ে 100-র বেশি রোহিঙ্গা ঢুকছে। এরই মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ বেলাল হোসেন নাফ নদে ডুবে মারা গেছেন। যদিও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন দিনে গড়ে 30 জন করে অনুপ্রবেশ হচ্ছে। নতুন করে এ পর্যন্ত 1,15,000 রোহিঙ্গার অনুপ্রবেশ করেছে। অন্যদিকে নতুন করে আসা 1,13,000 রোহিঙ্গার বসবাসের জায়গা করে দিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে। দেশীয় এয়ারলাইন্স সংস্থা নভ এয়ারের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার থেকে সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে, তবে কতদিনের জন্য তা বন্ধ করা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি। টিকিট বিক্রেতারাও এ বিষয়ে পরিষ্কার কিছু জানেন না। জানা গেছে বিদেশি এক প্রতিষ্ঠানের কাছে নভ এয়ার বিক্রির আলোচনা চলছে। তারই অংশ হিসেবে সংস্থাটির বিমান উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ আছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে এখনো নভ এয়ার বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে নিরীক্ষা হচ্ছে। দেশের 7টি অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই সেসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। এর মধ্যে রয়েছে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত। অন্যদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে। তবে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতের ঘটনায় ভারতের বিরুদ্ধে বেজায় চটেছে পাকিস্তান। এ নিয়ে শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করেছেন যে পানি বন্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্ধু নদে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ করে তাহলে পাকিস্তান হামলা চালাবে। বাংলাদেশকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগে কলকাতার রিপাবলিক বাংলা টেলিভিশনের অফিসের সামনে বিক্ষোভ করেছেন একদল ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাদের অভিযোগ, এই চ্যানেলের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ দীর্ঘদিন ধরে সংবাদ পরিবেশনের নামে গুজব ছড়িয়ে ও সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।